আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে প্রায় একই সময়ে একই রকম ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করেও বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া আর সিঙ্গাপুরের মধ্যে আজ এত পার্থক্য কেন? ৫০ বছর পর একটা দেশ অনেক দূর এগিয়ে গেল আর আমরা যেন হোঁচট খেলাম। আজকের এই বিশ্লেষণে চলুন ইতিহাসের পাতা থেকে সেই কারণগুলো খুঁজে বের করি, যা আসলে বলে দেবে কেন আমরা আমাদের সেরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। যদি আমরা ১৯৭১ সালের দিকে তাকাই, দেখব যে তিনটা দেশই কিন্তু একটা নতুন শুরু পেয়েছিল। একদিকে কোরিয়া ছিল যুদ্ধবিধ্বস্ত, সিঙ্গাপুরকে তো মালয়েশিয়া থেকে একরকম বেরোই করে দেওয়া হয়েছিল, ওদের অর্থনৈতিক বলতে গেলে কিছুই ছিল না। আর অন্যদিকে আমাদের ছিল একজন ক্যারিজম্যাটিক নেতা, উর্বর জমি আর বিশাল এক উদ্যমী জনশক্তি। মানে কাগজে কলমে দেখলে তো মনে হবে আমাদের অবস্থাই সবচেয়ে ভালো ছিল। কিন্তু দেখি আন্তর্জাতিক মহল কিন্তু আমাদের নিয়ে একদম উল্টোটা ভাবছিল। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তো বলেই বসলেন বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি। মানে পশ্চিমা বিশ্ব প্রায় ধরেই নিয়েছিল যে এই নতুন দেশটা বেশিদিন টিকতেই পারবে না। তো শুরু থেকেই আমাদের এই নেগেটিভ ধারণার বিরুদ্ধে একটা লড়াই করতে হয়েছে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এত সম্ভাবনা থাকার পরও ঠিক কোন জায়গাটায় আমাদের ভুল হয়ে গেল? দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুরের মতো দেশগুলো যখন তরতর করে এগিয়ে গেল, আমরা কেন পারলাম না? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আমাদের এই আলোচনা কয়েকটা ধাপে এগোবে। প্রথমে তিনটে দেশের শুরুর গল্পটা দেখব, তারপর একে একে চারটে মূল ফ্যাক্টর, মানে রাজনৈতিক গোলকধাঁধা, অবহেলিত ভিত্তি, টেকনোলজির সাথে হারানো সংযোগ আর আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো, এগুলো নিয়ে কথা বলবো। আর সবশেষে দেখব এত বছর পর আমাদের সামনে নতুন কোনো সুযোগ আদৌ আছে কিনা। তো চলুন শুরু করা যাক প্রথম এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা দিয়ে, আমাদের রাজনৈতিক অস্থিরতা। স্বাধীনতার পর থেকেই এই একটা সমস্যা আমাদের পুরো ভিত্তিটাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া অন্যতম বিতর্কিত একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এই বাকশাল প্রতিষ্ঠা। ১৯৭৫ সালে যখন এই একদলীয় ব্যবস্থা চালু করা হলো, তখন বহুদলীয় গণতন্ত্রের পথটা একরকম বন্ধ হয়ে যায়, যা দেশের গতিপথকেই পুরোপুরি বদলে দিয়েছিল। এর পরের একটা দশক তো ছিল চরম বিশৃঙ্খলার। ৭২-এর জাসদ গঠনের মাধ্যমে যে বিভেদটা শুরু হয়েছিল, সেটা ৭৫-এর হত্যাকাণ্ড এবং তারপর একের পর এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে খাদের কিনারায় নিয়ে যায়। এই সাংঘাতিক অস্থিরতার ফলে কি হল? রাষ্ট্র কোনোদিন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার বা সেটা বাস্তবায়ন করার সুযোগই পেল না। পরিস্থিতি কতটা গুরুতর ছিল সেটা তাজউদ্দিন আহমদের এই একটা কথাতেই স্পষ্ট। তিনি শেখ মুজিবকে সতর্ক করে বলেছিলেন কথাটা। ভাবুন, দলের ভেতর থেকে যখন এমন একটা সতর্কবার্তা আসে, তখন বোঝা যায় যে গণতান্ত্রিক পথটা কতটা সংকুচিত হয়ে আসছিল। শুরুর এই অস্থিরতাটা ধীরে ধীরে একটা ধ্বংসাত্মক রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়। সেনাবাহিনীতে বিভক্তি, দুটো প্রধান দলের মধ্যে শুধু প্রতিশোধের রাজনীতি, আর তার ওপর টানা ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এই সব কিছু মিলে আমাদের এগিয়ে যাওয়ার পথটাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। আর এই রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক ধাক্কাটা, সেটাও ছিল অমচং। শুধু হরতালের কারণে বছরে দেশের জিডিপির প্রায় $1 বিলিয়ন নষ্ট হতো। ভাবা যায়? এই বিপুল পরিমাণ ক্ষতি কিন্তু আমরা নিজেরাই নিজেদের করেছি, যা দিয়ে হয়তো দেশের ভিত্তিটাই নতুন করে গড়া যেত। আর এই রাজনৈতিক অস্থিতিশীলতার সবচেয়ে বড় আঘাতটা লেগেছে আমাদের ভবিষ্যতের সবথেকে জরুরি বিনিয়োগের জায়গায়, আমাদের দ্বিতীয় ফ্যাক্টর, শিক্ষা, যেটা একটা জাতির মেরুদণ্ড হওয়ার কথা, সেটাই আমাদের দেশে চরমভাবে অবহেলিত থেকেছে। শিক্ষাকে কোন দেশ কতটা গুরুত্ব দেয়, এর থেকে ভালো উদাহরণ আর হয় না। একদিকে দক্ষিণ কোরিয়ায় সুনিয়ং পরীক্ষার দিন পুরো দেশ যেন থেমে যায়, ছেলেমেয়েদের সুবিধার জন্য ফ্লাইট পর্যন্ত দেরিতে ছাড়ে। আর অন্যদিকে আমাদের দেশে কি হয়? সামান্য কয়েক মিনিট দেরির জন্য ছাত্রছাত্রীদের পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়। যখন শিক্ষা একটা জাতির সম্মিলিত দায়িত্ব না হয়ে স্রেফ ব্যবসায় পরিণত হয়, তখন তো মেধার বিকাশ সম্ভব না। শিক্ষার ভিত দুর্বল থাকার প্রভাবটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি প্রযুক্তির দৌড়ে আমরা কতটা পিছিয়ে গেলাম। তো এবার আসা যাক আমাদের তৃতীয় ফ্যাক্টরে, প্রযুক্তি। একবার ভাবুন তো, ১৯৯৩ সালে আমরা বিনামূল্যে সাবমেরিন কেবেলে যুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ পেয়েছিলাম, কিন্তু তথাকথিত ডেটা চুরির এক অমূলক ভয়ে সেই যুগান্তকারী প্রস্তাবটা আমরা ফিরিয়ে দিই। শেষমেশ আমরা ইন্টারনেটের মহাসড়কে যুক্ত হই ১৩ বছর পর, ২০০৬ সালে। এই যে ১৩টা বছর আমরা হারালাম, এর ক্ষতিটা কিন্তু অপূরণীয়। পার্থক্যটা আরও স্পষ্ট হয় যখন আমরা দেখি যে দক্ষিণ কোরিয়া সেই ৮০-র দশকেই সেমিকন্ডাক্টরে বিনিয়োগ করে স্যামসাংয়ের মতো টেক জায়ান্ট তৈরি করেছে, আর সিঙ্গাপুর হয়ে উঠেছে একটা স্মার্ট নেশন। আর আমরা
মোবাইল আর ব্রডব্যান্ড স্পিডে এখনও বিশ্বের অনেক দেশের চেয়ে পিছিয়ে। আসলে দূরদর্শী নীতির অভাবেই এই বিশাল পার্থক্যটা তৈরি হয়েছে। প্রযুক্তিতে পিছিয়ে পড়ার পাশাপাশি আমাদের অর্থনৈতিক কৌশলেও কিছু মৌলিক ঘাটতি ছিল। চলুন এবার আমাদের চূড়ান্ত ফ্যাক্টরটা নিয়ে কথা বলি, অর্থনৈতিক কৌশল এবং ব্র্যান্ড তৈরিতে আমাদের ব্যর্থতা। কোরিয়া আর সিঙ্গাপুর কি করল? তারা রপ্তানিমুখী শিল্পায়নকে গুরুত্ব দিল, বিদেশি বিনিয়োগ আনল, আর স্যামসাং বা ডিবিএসের মতো গ্লোবাল ব্র্যান্ড তৈরি করল। আর আমরা তৈরি পোশাক বা আরএমজি সেক্টরে নিঃসন্দেহে আমরা দারুণ সফল, কিন্তু এমন একটাও বিশ্বমানের ব্র্যান্ড তৈরি করতে পারিনি যা দিয়ে সারা বিশ্ব বাংলাদেশকে চিনবে। একটা বিশ্বমানের ব্র্যান্ডের শক্তি যে ঠিক কতটা হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল স্যামসাং। শুধু এই একটা কোম্পানি একাই দক্ষিণ কোরিয়ার জিডিপির প্রায় 20% যোগান দেয়। ভাবুন তো, আমাদের দেশে এমন একটা কোম্পানি থাকলে আজ অর্থনীতির চেহারাটাই হয়তো অন্যরকম হতো। দুঃখজনক হলেও এটাই সত্যি। অন্য দেশের শিল্পপতিরা যখন নিজেদের কোম্পানিকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন, তখন আমাদের দেশের অনেক শিল্পপতির মনোযোগ ছিল দেশের ভেতরের বাজার বা শেয়ার বাজারের দিকে। বিশ্বজয়ের সে আকাঙ্ক্ষাটাই হয়তো সেভাবে তৈরি হয়নি। আচ্ছা, অতীতের এত ব্যর্থতার গল্প শুনে কি মনে হচ্ছে সব শেষ? না, এখন বরং ভবিষ্যতের দিকে তাকানোর সময়। চারপাশে এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা আমাদের নতুন করে আশা দেখাচ্ছে। মনে হচ্ছে যেন আর একটা সুযোগ আসছে। যেমন ধরুন, আমাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা কমার্স কিন্তু দারুণভাবে এগোচ্ছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটা নতুন বিশ্ব সচেতন প্রজন্ম এখন পরিবর্তন চাইছে। আমাদের দেশীয় কোম্পানিগুলোও এখন দেশের বাইরে নিজেদের ব্যবসা ছড়াচ্ছে। এগুলো তো অবশ্যই ভালো লক্ষণ। কিন্তু এত সব আশার মাঝেও সেই পুরনো কাঁটাটা কিন্তু এখনও রয়েই গেছে, আমাদের রাজনীতি। আমাদের সবচেয়ে বড় ঝুঁকি এবং চ্যালেঞ্জ এখনও এটাই। সব সম্ভাবনার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই একটা বিষয়। আমরা 1971 সালের রিস্টার্টের সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারিনি, এটা সত্যি। এখন প্রযুক্তি আর বিশ্ব পরিস্থিতি মিলে আমাদের সামনে হয়তো আরেকটা সুযোগ এনে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এবারের সুযোগটা কি আমরা কাজে লাগাতে পারব, নাকি সেই একই ভুলের পুনরাবৃত্তি হবে? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা রইল।